আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে গ্যাসের চুলায় 3 ডিমের খুবই সফট স্পঞ্জি একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। সেই সাথে এই কেকটি কিভাবে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করবেন সম্পূর্ণ A to Z রেসিপিটা আজকে শেয়ার করব। আপনাদের অনেকেরই কমন একটি অভিযোগ হচ্ছে যে কেক তৈরি করার পর মাঝখান থেকে চুপসে যায় বা ডেবে যায়। তো এই সকল সমস্যারই সমাধান নিয়ে আজকের এই রেসিপিটা আমি সাজিয়েছি। আশা করব যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর খুবই সিম্পল ওয়েতে আমি আজকের এই কেকটি ডেকোরেশন করেছি। সেই সাথে খুবই সহজে 2 শেটের কেক কিভাবে আপনারা ফিনিশিং আনবেন তাও খুবই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন আছেন তারা তো খুবই সহজে আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় এই কেকগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো রেসিপি শুরু করছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখানে হাফ কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ, 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি ভ্যানিলা পাউডার আর সামান্য একটু নিয়েছি লবণ। এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। আর যে কোনো কেক তৈরি করার সময় শুকনো উপকরণগুলোকে চেলে ব্যবহার করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হয়। তো এদিক থেকে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা, আর কুসুমগুলোকে খুবই আলতো হাতে আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে কিছুটা ফোমি করে নিয়েছি। যখন এরকম ফোমি হয়ে এসেছে, এবার এখানে আমি চিনি অ্যাড করছি। এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর ইলেকট্রিক বিটারের সেম স্পিডেই কিন্তু আমি এখানে এই ফোমটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু কোনোভাবে ফুল স্পিড দিয়ে এই ফোমটা তৈরি করা যাবে না। এতে করে এয়ার বাবলস ক্রিয়েট হয় ফোমের মধ্যে, যে কারণে কিন্তু কেক তৈরি হওয়ার পর মাঝখান থেকে চুপসে যায় বা ডেবে যায়। আর আমার ফোমটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কুসুমগুলোকে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খাওয়ার রেগুলার সয়াবিন তেল। এবার এই সবগুলো উপকরণকে আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল এবং ডিমের কুসুমটা দেওয়ার পর এগুলোকে বেশিক্ষণ সময় নিয়ে মেশানো যাবে না। আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই ফোমটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। তো এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলোকে আমি কিন্তু 2 থেকে 3 বার অফ ক্যামেরায় চেলে নিয়েছিলাম। এতে করে শুকনো উপকরণগুলোর মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং এগুলো খুবই তাড়াতাড়ি এই ফোমটার মধ্যে মিলিয়ে যায়। আর দেখেই নিচ্ছেন আমি কিন্তু হ্যান্ড উইক্সটাকে একদম এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতো হাতে মেশাচ্ছি। আর মেশানোর কাজটা খুবই আলতো হাতে সময় নিয়ে করতে হবে। মেশানোর উপরেই ডিপেন্ড করে যে আপনার কেকটা কীরকম হবে। আপনার মেশানোর যদি পদ্ধতি ভুল হয় তাহলে কিন্তু আপনার কেক কখনোই পারফেক্ট হবে না। আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এই মেশানোর কাজটা করেছি। আর দেখেই বুঝতে পারছেন যে আমার ব্যাটারটা কতটা পরিমাণের ফোমি হয়েছে। তো এই পর্যায়ে অনেক রেসিপিতে বলা হয় যে লিকুইড দুধটা ব্যবহার করার জন্য। তো সব রেসিপি তো এক না, তো আপনারা যেটা ফলো করবেন সেটা ফলো করে আপনারা সম্পূর্ণ কেকের রেসিপিটা করবেন। একজনের রেসিপিতে অন্য আরেকজনের টিপস ইউজ করবেন না, এতে করে কিন্তু পারফেক্ট রেসিপি হবে না। তো এবার আমি একটি ফ্ল্যাট মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। তার আগে নিচে কিছুটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ব্যাটারটাকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে ছড়িয়ে 2-3 বার করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভেতরে ক্রিয়েট হওয়া বাবলসগুলো বের হয়ে আসবে। তো এবার এটাকে আমি চুলায় বেক করব। তার জন্য আগে থেকে একটি হাঁড়িকে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করছি। যেহেতু এটা ফ্ল্যাট কেক তার জন্য কিন্তু সময় লাগবে না বেশি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় মনে হয় 30 মিনিটের মতো লেগেছিল আমার কেকটি হতে। আর একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, মাশাআল্লাহ আমার কেকটি খুবই ভালোভাবে বেক হয়েছে। তো এবার কেকটি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন ডিমোল্ড করছে। আর এ পর্যায়ে আপনাদেরকে বলে রাখি, যখন কেক হয়ে যাবে গরম থাকা অবস্থায় আপনারা কেকের মোলটিকে উল্টে ঠান্ডা হতে রেখে দিবেন। এতে করে কেক কখনোই মাঝখান থেকে চুপসে যাবে না। আমি কিন্তু অলওয়েজ কেক বেক হওয়ার পর কেকের মোলটাকে উল্টে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। এতে করে কেক কখনোই মাঝখান থেকে চুপসে যায় না।
আর দেখেই নিচ্ছেন যে আমার কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি, সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি ফলো করে এই কেকটি তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকও চোখ বন্ধ করে ঠিক এরকমই পারফেক্ট স্পঞ্জি হবে। আর অনেকেই বলেন যে সম্পূর্ণ রেসিপিটি ফলো করেছি কিন্তু আমার আউটকাম তো এরকম আসেনি। তো আউটকাম যেহেতু এরকম আসেনি, তার মানে আপনার কিছু না কিছু তো একটা ভুল হয়েছে। তো সেটা সংশোধন করে খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করে কেক তৈরি করবেন। কেক অবশ্যই পারফেক্ট হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কেননা আমি যে সকল ভিডিও মেক করি সবগুলোতেই আমি আপনাদের সাথে খুবই ডিটেলসে সব কিছু আলোচনা করে এবং আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে ভিডিওগুলো কিন্তু মেক করি। আর তাও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সময় নিয়ে তা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এ তো আমার কেকটি দেখতেই পাচ্ছেন স্লাইস করার পর কতটা পরিমাণে স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে। আর এরকমই সকল পারফেক্ট রেসিপি যদি প্রতিদিন দেখতে চান তাহলে কিছু না, শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। তাহলে এরকম পারফেক্ট সকল রেসিপির নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে, আর দেখে নিতে পারবেন সেই রেসিপিগুলো। তো এবার হুইপ ক্রিমগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম একদম বরফ ঠান্ডা করে এখানে নিয়ে নিয়েছে এবং ইলেকট্রিক বিটারের ফুল স্পিডে এটাকে বিট করছি প্রায় 4 থেকে 5 মিনিট কন্টিনিউয়াসলি। তো এতে করেই কিন্তু একদম পারফেক্ট হুইপ ক্রিম আমার রেডি হয়ে গিয়েছে। আর দেখেই নিচ্ছেন আমার এই ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর ক্রিমটা কিন্তু আমি ওভার বিট করিনি, অর্থাৎ বেশি স্টিফ করে ফেলিনি, কিছুটা নরম থাকা অবস্থায় আমি বিট করা বন্ধ করে দিয়েছি। আর এই ক্রিমটা দিয়েই কিন্তু খুবই সহজে সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায়। তো এবার কেকটিকে ডেকোরেশন করব, তার জন্য টার্ন টেবিলের উপরে একটি কার্ডবোর্ড বিছিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে একটি কেকের স্লাইস দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে সুগার সিরাপ। এখানে আমি 1/4 কাপ পানির সাথে 2 টেবিলের মতো চিনি মিশিয়ে একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সেটাকে ভালোভাবে কেকের গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। এবার পাইপিং ব্যাগের মধ্যে করে হুইপ ক্রিম এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এখানে অবশ্যই সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে সমানভাবে হুইপ ক্রিমটাকে লাগাবেন। এতে করে কেকটা স্লাইস করার পর, অর্থাৎ কেকটা কাটার পর এই কেকের লেয়ারগুলো খুবই সুন্দর লাগবে এবং সমান লাগবে। তো এবার একটি প্লেট নাইফ দিয়ে সম্পূর্ণ কেকের গায়ের মধ্যে এই হুইপ ক্রিমটাকে সমানভাবে লাগিয়ে নিয়েছে। তো আবারও সেমভাবে আরও একটি কেকের স্লাইস আমি বসিয়ে দিয়েছি আর কেকের স্লাইসটিকে সমানভাবে বসানোর চেষ্টা করেছে। এতে করে পরবর্তীতে কেকের মধ্যে খুবই সহজে ফিনিশিং নিয়ে আসা যায়। তো অবশ্যই কেকের স্লাইসগুলোকে যখন বসাবেন তখন কিন্তু একদম সমানভাবে একটি স্লাইসের উপরে আরও একটি বসাবেন, এতে করে খুবই সহজে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসা যায়। তো কেকের গায়ের মধ্যে ভালোভাবে সুগার সিরাপ লাগিয়েছি এবং এর মধ্যে আমি পরিমাণ মতো হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি পছন্দ অনুযায়ী। তো সেম প্রসেস আপনারা দেখে বুঝতে পারছেন, এখানে বোঝানোর মতো কিছুই নেই। আপনারা 2-3 বার করে প্র্যাকটিস করবেন, এতে করে একদম পারফেক্ট কেক কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ফার্স্টেই যে আপনাদের কেক একদম পারফেক্ট হয়ে যাবে সেরকমটি কিন্তু নয়, প্রথম 2-3 বার ভুল হবে, তারপর আস্তে আস্তে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো এবার শেষের স্লাইসটিকে বসিয়ে দিয়েছি কেকের এবং ভালোভাবে কেকের গায়ের মধ্যে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছে। সুগার সিরাপ লাগানো হয়ে গেলে উপর থেকে ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়েছে এবং সাইড থেকেও ভালোভাবে হুইপ ক্রিম লাগিয়ে প্লেট নাইফ দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটিকে দিয়ে ভালোভাবে এই কেকটিকে ক্রাম কোট করে নিচ্ছি। আর অবশ্যই একটি কেক ভালোভাবে ফিনিশিং নিয়ে আসতে চাইলে এবং সহজে অল্প সময়ে যদি ফিনিশিং নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই কেকটিকে প্রথমে ভালোভাবে ক্রাম কোট করে অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবেন এবং পরে এটার মধ্যে ফিনিশিংয়ের কাজ শুরু করবেন। এতে করে খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। তো আমার এই কেকটিকে আমি ক্রাম কোট করে আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে ফিনিশিং দিব, তার জন্য একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা পরিমাণের আমি পার্পল কালার অ্যাড করেছি এবং হুইপ ক্রিমটাকে আমি এই পাইপিং ব্যাগের মধ্যেই কিন্তু কালারটার সাথে অ্যাড করে নিয়েছি। আশা করব প্রসেসটা দেখে বুঝতে পেরেছেন, খুবই সহজে কিন্তু এই কাজটা করা যায়। আমি যখন চটজলদি কাজ করি তখন কিন্তু এরকমভাবেই কালারটা অ্যাড করে ফেলে, আমি অন্য কোনো জায়গাতে নিয়ে কালার অ্যাড করি না। আর যেহেতু আজকের এই কেকটার মধ্যে আমি ডাবল শেডিং করব, তার জন্য প্রথমে দেখতেই পেয়েছেন আমি কিন্তু পার্পল কালারের হুইপ ক্রিমটাকে দিয়ে একটা এরকমভাবে লাইন দিয়ে দিয়েছি এবং উপর থেকে আমি হোয়াইট কালারের হুইপ ক্রিমটাকে কেকের গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। আশা করব
ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। আর একটি স্ক্র্যাপার দিয়ে এক জায়গাতে স্থির রেখে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। যখন সাইড থেকে ক্রিমটা কিছুটা ফিনিশিং চলে এসেছে, এবার আমি জিগজ্যাগ স্ক্র্যাপারটাকে এরকমভাবে এক জায়গাতে স্থির রেখে টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি। তাহলেই কিন্তু দেখতেই পাচ্ছেন সাইড থেকে খুবই সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে আর কালারটাও কিন্তু খুবই ফুটেছে, খুবই সুন্দর লাগছে। তো এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণে হুইপ ক্রিম দিয়েছি এবং পেলেট নাইফ দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটাকে সম্পূর্ণ কেকটার গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো আমরা যারা কেক নিয়ে একদম নতুন নতুন কাজ করি, তো নতুন নতুন এই ডাবল শেডিংয়ের কাজটা খুবই ভয় লাগে নতুনদের জন্য। অ্যাটলিস্ট আমার কাছে খুবই ভয়ের মনে হতো, কিন্তু যখন থেকে আমি এই প্রসেসে এই ডাবল শেডিংয়ের কাজটা করি তখন থেকে একদম ভয় লাগে না। খুবই ইজি ওয়েতে এই কাজটা করা যায় আর খুবই সহজে ফিনিশিংও চলে আসে। আর দেখেই নিয়েছেন আমি বড়জোর 2 মিনিটের মধ্যেই কিন্তু সাইড থেকে খুবই সুন্দরভাবে এই ডাবল শেডিংয়ের ফিনিশিংটা নিয়ে এসেছে। আর উপর থেকে সম্পূর্ণ হুইপ ক্রিমটাকে কেকটির গায়ের মধ্যে লাগিয়ে একটি স্লাইসার দিয়ে টেনে টেনে কিছুটা সমান করে নিয়েছি এবং সাইড থেকে আবারও স্ক্র্যাপারটাকে এক জায়গাতে স্থির রেখে ঘুরিয়ে এটাকে সাইড থেকেও ফিনিশিং নিয়ে এসেছে। এবার উপর থেকে পেলেট নাইফ দিয়ে এরকমভাবে সমান করে নিলেই কিন্তু আমার এই কেকের মধ্যে খুবই সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন বড়জোর কিন্তু আমার 5 মিনিটের মতো সময় লেগেছিল এই ফিনিশিংটা নিয়ে আসতে। তো এবার আমি এটাকে প্রায় 10-15 মিনিটের জন্য সেট হতে দিয়েছি। সেট হওয়ার পর এখন 1M নজল দিয়ে পার্পল কালারটাকে আমি এখানে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো দেওয়ার জন্য যে হুইপ ক্রিমটা ব্যবহার করেছি এখানে কিন্তু আমি আলাদা করে আরও 1/4 কাপ পরিমাণ হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম, অর্থাৎ 1 কাপ পরিমাণ দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে কোট করে আমি ফিনিশিং নিয়ে এসেছি। আর এই যে ফুলগুলো দিচ্ছি সেখানে আমি আরও 1/4 কাপ পরিমাণে হুইপ ক্রিম আমি ব্যবহার করেছি, অর্থাৎ আজকের এই কেকটিতে 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণের হুইপ ক্রিম আমি ব্যবহার করেছি। তো এখানে 1M নজল দিয়ে পার্পল কালারের কিছু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দিয়ে দিয়েছি। আর এখন 6B নজলটাকে ব্যবহার করে এরকমভাবে কিছু কিছু চেপে চেপে কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, যারা এই কেকের জগতে অর্থাৎ বেকিংয়ের জগতে একদমই নতুন তারা কিন্তু খুবই সহজে এই ডেকোরেশনটা করতে পারবেন। আর এটা খুবই এলিগেন্ট একটি ডিজাইন, অনেক বেশি সুন্দর লাগে। আর 1M নজল দিয়েও এরকমভাবে কিছু কিছু ফাঁকা জায়গার মধ্যে এরকমভাবে ফুল দিয়ে দিয়েছে, এতে করে জায়গাটা ভরাট হয়ে গিয়েছে আর কেকটা দেখতেও খুবই সুন্দর লাগছে। তো এবার এখানে আমি কিছু প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাই এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিসই এখানে ব্যবহার করতে পারেন, স্প্রিঙ্কেল বা সুগার বল যে কোনো কিছুই আর কি। তো এই তো আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওতে আমি এত টিপস এবং ট্রিক শেয়ার করেছি, সেগুলো যদি আপনাদের কাছে একটু উপকারে এসে থাকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো আমি কেকটিকে প্রায় 1 দিনের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এর পরের দিন এটাকে কেটে সার্ভ করছি। তো কিছুদিন আগে আমি আমার কমেন্ট বক্সের মধ্যে আরও একটি কমপ্লেন পেয়েছিলাম, সেখানে একটা আপু লিখেছিলেন যে তার কেকটা রেডি করার পর যখন উনি ফ্রিজে রেস্টে রাখেন তখন নাকি ক্রিমটা কিছুটা হার্ড হয়ে যায়। তো এটার জন্য বেসিক্যালি 2টা রিজন হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে আপনি যদি কেকের মধ্যে ভালোভাবে সুগার সিরাপটা স্প্রেড না করেন, অর্থাৎ কেকের মধ্যে যদি ভালোভাবে সুগার সিরাপটা না পড়ে তখন কিন্তু এই ক্রিমটা কিছুটা হার্ড হয়ে যায়। আর আরেকটা কারণ হচ্ছে যে আপনারা যখন ক্রিমটাকে ওভারবিট করে ফেলেন তখন কিন্তু ক্রিমটা যখন রেস্টে রাখবেন, অর্থাৎ কেকটা যখন রেস্টে রাখবেন তখন কিন্তু এই ক্রিমটা কিছুটা হার্ড হয়ে যাবে। তো আপনারা এই স্টেপগুলো ফলো করে ক্রিম এবং কেক রেডি করবেন, এতে করে পারফেক্ট কেক আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন। আর কেকটা কাটার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার এই লেয়ারিংগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর কেকটা যে কতটা পরিমাণে স্পঞ্জি, পারফেক্ট এবং মজার হয়েছিল তা আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ।